Hello, my dear students. Welcome to another new chemistry class for class 9 and class 10. আজকে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 2 স্টার্ট করব। এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইজি। তাছাড়া আমি তোমাদের কেমিস্ট্রি বইয়ের সবগুলো চ্যাপ্টার এমন ভাবে পড়াবো তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টারে খুব ইজি লাগবে। আমি তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টার কেমন প্যাটার্ন মেনটেন করে পড়াবো শুরুতে চলো সেগুলো ডিসকাস করে নিই। আমি তোমাদেরকে প্রতিটি চ্যাপ্টারের লাইন বাই লাইন একদম ডিটেলসে ব্যাখ্যা করে তোমাদেরকে পড়াবো। যে ওয়ার্ডটা তোমরা বুঝতে পারবে না সেই ওয়ার্ডটা আমি ডিটেলসে বুঝিয়ে দেব। তাছাড়া বিগত বছরের বোর্ডের সিকিউ এন্ড এমসিকিউ কোশ্চেন সলভ করে দেখাবো, অনুশীলনীর এমসিকিউ এন্ড সিকিউ সলভ করে দেখাবো। তাছাড়া অতিরিক্ত যে এমসিকিউ এন্ড সিকিউ রয়েছে এবং বোর্ড পরীক্ষায় আসতে পারে এমন সম্ভাব্য এমসিকিউ সিকিউ আমি সলভ করে দেখাবো। সো তোমরা যদি আমার চ্যানেলের কেমিস্ট্রির সবগুলো ভিডিও ফলো করো, আই হোপ তোমাদের এসএসসিতে কেমিস্ট্রি সাবজেক্টে A+ মিস হবে না। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি স্টার্ট করি। পদার্থের অবস্থা, স্টেটস অফ ম্যাটার। চ্যাপ্টার নাম হচ্ছে পদার্থের অবস্থা। তাহলে ফার্স্টে আমরা জেনে নেই পদার্থ মানে কি। ওকে, তারপর তো পদার্থের অবস্থা, তাই না? তো পদার্থ হচ্ছে যার ভর আছে এবং জায়গা দখল করে সেগুলি হচ্ছে পদার্থ। যেমন তুমি যদি আমার কথা চিন্তা করো অথবা তোমার নিজের কথা চিন্তা করো, আমাদের কিন্তু ভর রয়েছে এবং আমরা জায়গা দখল করে আছি। সো মানুষ হচ্ছে পদার্থ। তাছাড়া আমার হাতের কলমটা, এটার ভর রয়েছে এবং এটা জায়গা দখল করেছে, সো এটাও পদার্থ। তাছাড়া তুমি যে চেয়ার টেবিলে বসে আছো সেগুলোর কিন্তু ভর আছে এবং জায়গা দখল করে রয়েছে, সো সেগুলো হচ্ছে পদার্থ। তাছাড়া আমরা যে পানি পান করি, পানি অথবা যে খাবার খাই, সবগুলো কিন্তু ভর আছে এবং জায়গা দখল করেছে, সো সবগুলি হচ্ছে পদার্থ। এখন পদার্থ এগুলো হলে অপদার্থ কোনগুলো? অপদার্থ হচ্ছে যেগুলোর ভর নাই এবং জায়গা দখল করে না, সেগুলো হচ্ছে অপদার্থ। তো অপদার্থের কিছু উদাহরণ হচ্ছে আলো, তারপর চৌম্বকীয় বল, তারপর হচ্ছে মহাকর্ষ বল, এগুলো হচ্ছে অপদার্থের উদাহরণ। আচ্ছা, যাই হোক, অপদার্থ কি এই বিষয়ে আমাদের না জানলে এখন চলবে, কারণ এখন আমরা পড়তেছি পদার্থের অবস্থা সম্বন্ধে। ওকে, তাহলে এখানে দেখো, পদার্থের বৈশিষ্ট্য হলো এগুলোর ভর আছে এবং এরা স্থান দখল করে। যেমন চেয়ার টেবিল, খাতা কলম, বরফ, পানি, বাতাস ইত্যাদি। বাতাসও কিন্তু পদার্থ। ওকে, কেন? কারণ বাতাসের কিন্তু ওজন রয়েছে, তাই না? ভর রয়েছে এবং এটা জায়গা দখল করে। একটি পদার্থ কঠিন, তরল ও গ্যাসীয় এই 3 অবস্থাতেই থাকতে পারে। ওকে, তাহলে এই লাইনের একটা প্রুফ কি? প্রুফ হচ্ছে, দেখো আমরা যে নর্মাল পানি পান করি এটা কিন্তু 3টা অবস্থা আমরা দেখতে পাই, তাই না? ফ্রিজে রাখলে পানি কি বরফ হয়ে যায়, দেখো চিত্রের মধ্যে রয়েছে। চিত্রের মধ্যে গ্লাসের মধ্যে এখানে কি তরল পানি ঢালা হচ্ছে, তাই না? এখানে একটা বরফ আছে, এখানে একটা আছে আইস রয়েছে, এখানে একটা রয়েছে। সো ফ্রিজের মধ্যে আমরা যখন মানে পানি রাখি তখন এটা কি বরফ হয়ে যায়। সো এটা হচ্ছে লিকুইড অবস্থা বা তরল অবস্থা, আর বরফ হচ্ছে কঠিন অবস্থা। আর আমরা যখন চা বানাই অথবা ভাত রান্না করি তখন আমরা কি দেখতে পাই, হাঁড়ির উপর থেকে কি হয়, মানে বাষ্প আকারে বা মানে ধোয়ার মতো কিছু সাদা 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 ধোঁয়া উড়ে যায়, তাই না? সেগুলো হচ্ছে জলীয় বাষ্প বা পানির বাষ্পীয় গ্যাসীয় অবস্থা। এটা হচ্ছে পানির গ্যাসীয় অবস্থা। তো এরকম যে কোনো পদার্থ 3টা অবস্থাতে থাকতে পারে। ওকে, এই 3 অবস্থাতেই প্রত্যেক পদার্থের নিজস্ব কিছু ধর্ম ও বৈশিষ্ট্য দেখা যায়। এই বিষয়গুলো এই অধ্যায়ে আলোচনা করা হবে। আচ্ছা, এখানে কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখো। পানির ক্ষেত্রে আমি বলি, দেখো এখানে কি বলা আছে, মানে প্রত্যেক পদার্থের নিজস্ব কিছু ধর্ম দেখা যায়। 3টা অবস্থাতে 3 রকম ধর্ম ধর্ম প্রকাশ করে ওরা। যেমন পানি যখন তরল অবস্থায় থাকে তখন কিন্তু এটা মানে নির্দিষ্ট কোনো আকার থাকে না, তাই না? তুমি যখন টেবিলের মধ্যে রাখলে এটা কিন্তু টেবিলে থাকবে না, গড়িয়ে পড়ে যাবে। বাট দেখো এই সেম পানিটাই যখন কঠিন অবস্থায় রয়েছে তখন কিন্তু এটা টেবিলের উপর থাকতেছে, তাই না? তো এই আইসটাকে যদি তুমি লম্বা করে বড় করে বানাও তাহলে কিন্তু এটা টেবিলের উপর থাকবে। কিন্তু পানি মানে তরল যে পানি, এটাকে রাখলে কিন্তু থাকবে না। এটা এক গ্লাস যদি তুমি টেবিলের উপর রাখতে চাও তাহলে কিন্তু এটা গড়িয়ে পড়ে যাবে। সো এখানে আমরা একটা বৈশিষ্ট্য দেখতে পেলাম, তাই না, যে কঠিনের ক্ষেত্রে আকার থাকে, তরলের ক্ষেত্রে কিন্তু কোনো আকার থাকে না। আর বাষ্প তো জানো টেবিলের উপর রাখা যাবে না, এটা উড়ে চলে যাবে, তাই না? উপরের দিকে উড়ে চলে যাবে। তো এগুলো হচ্ছে সাধারণ কিছু বৈশিষ্ট্য। আরো বিভিন্ন প্রকার বৈশিষ্ট্য দেখা যায়, সেই এই বিষয়গুলো আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। ওকে, তাহলে নেক্সট পেজ দেখো। নেক্সট পেজ হচ্ছে এই অধ্যায় পাঠ শেষে আমরা, তো পাঠ শেষে আমরা মানে কি কি জানবো বা শিখতে পারবো এগুলো এখানে লেখা আছে। সেগুলো পড়ার প্রয়োজন নেই, আমরা যখন এই চ্যাপ্টার শেষ করবো আমরা নিজ থেকে জেনে যাবো আমরা কি শিখতে পারলাম কি পারলাম না। ওকে, তাহলে নেক্সট পেজ দেখো, পদার্থ ও পদার্থের অবস্থা, ম্যাটার এন্ড স্টেটস অফ ম্যাটার। যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। ইতিমধ্যে আমরা জেনেছি, তাই না? যে বস্তুর ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে।
কক্ষ তাপমাত্রায় কোনো কোনো পদার্থ কঠিন, কোনো কোনো পদার্থ তরল, আবার কোনো কোনো পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে আমরা এই লাইন থেকে কি বুঝতে পারলাম? কক্ষ তাপমাত্রায় কোনো কোনো পদার্থ কঠিন, কোনো পদার্থ তরল এবং কোনো পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে কথা হচ্ছে কক্ষ তাপমাত্রাটা কি, তাই না? এই কক্ষ তাপমাত্রা হচ্ছে আমাদের যে স্বাভাবিক তাপমাত্রা, যেটাকে আমরা ধরে নিই, অথবা রুম টেম্পারেচার বলতে পারো। তো এটা নর্মালি হচ্ছে 25°C। ওকে, মানে আমাদের মানে মানে পরিবেশের যে তাপমাত্রা, এটা স্বাভাবিক তাপমাত্রা, এটাকে ধরা হয় 25°। তো এটা হচ্ছে কক্ষ তাপমাত্রা। যেহেতু কক্ষ তাপমাত্রা আমরা কি দেখতে পাই, মানে যেমন দেখো, উদাহরণ দেখো, চিনি, খাদ্য লবণ, মার্বেল ইত্যাদি কঠিন অবস্থায় থাকে। আমরা যে চিনি খাই বা খাবার লবণ, এগুলা কি মানে যে এগুলো তো মানে পরিবেশের যে তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রায় তো থাকে, তাই না? এই তাপমাত্রা এগুলা কঠিন অবস্থায় থাকে। পানি, তেল, কেরোসিন এগুলা কিন্তু তরল অবস্থায় থাকে। নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসীয় অবস্থায় থাকে। এটা তোমরা জানো, তাই না? পরিবেশের মধ্যে নর্মাল তাপমাত্রায়। যেমন আমার সামনে যদি আমি এখন এক গ্লাস পানি আর খাবার লবণ নিয়ে আসি, দুইটাই কিন্তু সেম এনভায়রনমেন্টে রয়েছে, তাই না? মানে একই পরিবেশে রয়েছে, তো দুটার তাপমাত্রা কিন্তু সেম। দুটার তাপমাত্রা 25° হবে। তো দুটার মধ্যে চিনি অথবা লবণকে আমরা দেখতে পাবো কঠিন অবস্থায়, আর পানিকে কি নর্মালি তরল অবস্থায় দেখতে পাবো। তো এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। তাপমাত্রা পরিবর্তন করে একই পদার্থকে কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থায় রূপান্তর করা যায়। ওকে, এটা কিন্তু আমরা জানি, তাই না? কিভাবে? দেখো, পানিকে আমরা যখন ফ্রিজে রাখি তখন কি কি হয়, এটা বরফ হয়ে যায়, তাই না? এখানে কি হয়, পানির তাপমাত্রা কমে যায়। আর পানিকে যখন আমরা তাপ দেই, মানে এই যে রান্না করার জন্য যখন চা বানাই বা ভাত রান্না করি, তখন পানি কি তাপ গ্রহণ করে, মানে তাপ বৃদ্ধি পায়। তো তাপের পরিবর্তন হয়ে পানি বাষ্প হয়ে যায়, তাই না? তো আমরা মানে এটা রিয়েল লাইফ এক্সাম্পল, মানে আমরা নিজেরা এগুলা করি। তো তাপমাত্রা পরিবর্তন করে একই পদার্থকে কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় আমরা রূপান্তর করি। মানে বরফ দিয়ে করি পানির কঠিন অবস্থা, এটা তো আমরা নিজেরাই করতেছি, তাই না? জাস্ট টেম্পারেচার মানে তাপমাত্রা পরিবর্তন করলে, মানে পানির যে নর্মাল তাপমাত্রা রয়েছে এটা থেকে যদি আমরা তাপমাত্রা কমিয়ে দিই, তাহলে এটা কঠিন হয়ে যায়, মানে বরফ হয়ে যায়। আর তাপমাত্রা যদি বাড়িয়ে দিই, মানে 100°C বা তার উপরে নিয়ে যাই, তাহলে পানি গ্যাসে পরিণত হয়। নিচে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের কিছু ধর্ম এবং বৈশিষ্ট্য আলোচনা করা হলো। ওকে, তাহলে চলো আমরা কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের কিছু ধর্ম ও বৈশিষ্ট্য দেখে নিই। ফার্স্টে রয়েছে আমাদের কঠিন পদার্থ, সলিডস। কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন থাকে। ওকে, এই লাইনটা মনে রাখো। কঠিন পদার্থের কি থাকে? নির্দিষ্ট ভর থাকে, নির্দিষ্ট আকার থাকে এবং নির্দিষ্ট আয়তন থাকে। ভর কিন্তু সবগুলো মানে কঠিন পদার্থ, মানে কঠিন, তরল, বায়ু সবার কিন্তু ভর রয়েছে। ওকে, আকার যদিও থাকে না সবার, আর আয়তনও সবগুলো ডিফারেন্ট হয়, বাট এই ভর কিন্তু সবার রয়েছে। কঠিন, তরল, বায়ু সবার ভর রয়েছে। ওকে, বাকিগুলো আমরা দেখবো। আর আকার, নির্দিষ্ট আকার কি? যেমন বরফ যখন আমরা করি পানিকে, তাহলে কি হয়, বরফের দেখে নির্দিষ্ট আকার রয়েছে, তাই না? বরফকে যে কোনো একটা আকারে আমরা চাইলে মেক করতে পারি, তৈরি করতে পারি। বাট পানিকে কিন্তু আমরা যে কোনো আকারে চাইলে বানাতে পারি না। লিকুইড যে পানিটা তরল অবস্থায়, যে পাত্রে রাখি আমরা সেই পাত্রের আকার নিয়ে নেয়। বাট বরফের ক্ষেত্রে কিন্তু বরফের নির্দিষ্ট একটা আকার রয়েছে, মানে কঠিন পদার্থগুলোর নির্দিষ্ট আকার থাকে। তারপর দেখো, সব পদার্থের কণাগুলোর মধ্যেই এক ধরনের আকর্ষণ বল থাকে, একে আন্তঃকণা আকর্ষণ বল বলা হয়। তাহলে এখানে আন্তঃকণা আকর্ষণ বল কাকে বলা হয়, এটা একটা কোশ্চেন হতে পারে, শর্ট কোশ্চেন। তো তোমরা কি বলবে? সব পদার্থের কণাগুলোর মধ্যেই এক ধরনের আকর্ষণ বল থাকে, একে আন্তঃকণা আকর্ষণ বল বলা হয়। ওকে, তারপর হচ্ছে কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি। এই কারণে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে, ফলে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার হয়। তো আমরা তো জানি সব মানে প্রত্যেকটা পদার্থ কি অসংখ্য কণা দ্বারা তৈরি, তাই না? যেমন পানি কি H2O, পানির ক্ষুদ্র কণিকা কি H2O, তাই না? পানির এটা একটা অণু। যেরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এরকম কণা বা অণু দ্বারা কি হয়, পানি গঠিত হয়। সো যখন কঠিন অবস্থায় থাকে পানি, তাহলে তখন এই পানির এই অণুগুলো খুব কাছাকাছি থাকে। ওকে, একদম কাছাকাছি থাকে। কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না। এর কারণ কি? দেখো, এমনিতে অণুগুলো কাছাকাছি রয়েছে, তাই না? সো এটা যখন চাপ দিবে, চাপ দিলে কিন্তু অণুগুলো আর কাছে আসার কোনো ওয়ে নাই। সো এটাকে চাপ দিলে কি সংকুচিত হয় না। আবার তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থের আয়তন খুব কম পরিমাণ বৃদ্ধি পায়, সেটা আয়তনও বেড়ে যায় না। ওকে, আয়তন যেমন আছে ঠিক তেমনই থাকে। কঠিন পদার্থের কণাগুলো চলাচল বা স্থান ত্যাগ করতে পারে না, যেহেতু এগুলো একদম কাছাকাছি থাকে, মানে একদম একটার সাথে একটা লেগে থাকে, সেগুলো চলাচল করতে পারে না। পাশাপাশি এক স্থান থেকে অন্য স্থানে চলেও যায় না। তবে নিজস্ব স্থানে কম্পন সৃষ্টি করতে পারে, মানে এগুলা যে পজিশনে রয়েছে সেটা সেই জায়গাতে থেকে জাস্ট কাঁপতে থাকে। ওকে, চলো এবার তাহলে আমরা দেখি তরল পদার্থের বৈশিষ্ট্যগুলো। লিকুইডস। তরল পদার্থের নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই।
আমি তোমাদেরকে বলেছিলাম তাই না, যে সব পদার্থের কি মানে তরল, কঠিন, বায়বীয় সবগুলোকে দেখো ভর কিন্তু রয়েছে সবগুলার, বাট এটার ক্ষেত্রে এটার আকার নাই, আয়তন রয়েছে। মানে কঠিন পদার্থের ক্ষেত্রে দেখো তিনটাই রয়েছে তাই না, এখানে ভর রয়েছে, আকার রয়েছে, আয়তন রয়েছে। তরলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, দুটা রয়েছে, জাস্ট ভর এবং আয়তন, কিন্তু কোনো আকার নাই। ওকে, এগুলা মানে ভালো করে খেয়াল করে মনে রাখবে, ভর আছে, আয়তন আছে, কিন্তু কোনো আকার নেই। তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। যেন আমরা পানির ক্ষেত্রে চিন্তা করতে পারি, পানি যদি আমরা গ্লাস নেই, গ্লাসটা যেমন পানি কিন্তু ঠিক সেম হয়ে যায় তাই না, বোতলের মধ্যে যখন নেই, বোতলের মধ্যে খাঁজকাটা থাকে, ঠিক এরকম একটা আয়তনে চলে যায় পানি তাই না। তো ওই পাত্রের আকারটা পানি ধারণ করে ফেলে। তরল পদার্থের কণাগুলো কঠিন পদার্থের কণাগুলোর চেয়ে তুলনামূলক ভাবে বেশি দূরে থাকায় এদের মধ্যে আন্তঃকণ আকর্ষণ বল কঠিন পদার্থের চেয়ে কম হয়। তো দেখো, কঠিন পদার্থের বেলায় তো আমরা জানি কণাগুলো একদম কাছাকাছি থাকে তাই না, একদম কাছাকাছি থাকে। আর তরলের ক্ষেত্রে কি কিছুটা দূরে থাকে। আমি এখানে যে যত দূরে দেখাচ্ছি এটা আসলে এরকম না, এটা তো আমি জাস্ট বড় করে তোমাদের দেখাচ্ছি আর কি, মাইক্রোস্কোপ দিয়ে দেখলে এরকম হয়তো হয়। ওকে, তো আমরা কি দেখতে পেলাম, কঠিনের চেয়ে তরল পদার্থের কণাগুলো একটু দূরে থাকে। তো এই কারণে এই কণাগুলোর মধ্যে আকর্ষণ বল কম। অথবা তোমরা এভাবে চিন্তা করতে পারো, তরল পদার্থের ক্ষেত্রে কণাগুলোর মধ্যে আকর্ষণ বল কম থাকার কারণে এগুলো কি দূরে দূরে অবস্থান করে। তরল পদার্থে চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায় না, কঠিন পদার্থের মতো তরল পদার্থের আয়তনও হ্রাস পায় না। তবে তাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়। এই আয়তন বৃদ্ধির পরিমাণ কঠিন পদার্থের চেয়ে বেশি। দেখো, তাপ প্রয়োগ করলে কিন্তু কঠিন পদার্থের আয়তন বৃদ্ধি পায়, পাশাপাশি তরলেরও বৃদ্ধি পায়, বাট তরলেরটা কঠিন পদার্থের আয়তন বৃদ্ধির থেকে বেশি। ওকে, এগুলো আমাদের তরল পদার্থ। এখন দেখো গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় বা বায়বীয় পদার্থ, গ্যাসেস। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে, কিন্তু নির্দিষ্ট আকার বা আয়তন নেই। ওকে, এটা মাথায় রাখবে। তরলের কিন্তু আয়তন ছিল, কিন্তু গ্যাসের কিন্তু আয়তনও নেই, আকারও নেই। ওকে, যে কোনো পরিমাণ গ্যাসীয় পদার্থ ভিন্ন ভিন্ন আয়তনের পাত্রে রাখলে পদার্থটি ধারক পাত্রের পুরো আয়তন দখল করে। তো তাহলে কিন্তু তুমি একটা গ্লাসের মধ্যে গ্যাস নিতে পারবে না তাই না, যখন গ্লাসের মধ্যে গ্যাস নিবে গ্যাস কিন্তু উড়ে চলে যাবে। তো একটা বদ্ধ পাত্রে আমাদেরকে গ্যাসকে নিতে হয়। সাপোজ এটা একটা পাত্র, আমি একটা বড় পাত্র নিলাম। তো এটাতে যে পরিমাণ, সাপোজ আমি 5 গ্রাম গ্যাস যদি এটার মধ্যে নেই, এই 5 গ্রাম গ্যাস পুরো পাত্রটা দখল করে ফেলবে, পুরো পাত্র আয়তন দখল করবে। যদি এখানেও এই সেম গ্যাসটা এখানে রাখি, এই গ্যাসটাও কিন্তু পুরো পাত্র স্থান দখল করে ফেলবে, এটা তোমরা জানো, গ্যাস দিয়ে ছড়ায় পড়ে। তো এই জন্য এটার কোনো নির্দিষ্ট আয়তন নেই। ওকে, কারণ দেখো এই ছোট পাত্রের আয়তনটা সে দখল করছে, বড় পাত্রের আয়তনটা সে দখল করছে, তাহলে তুমি বলতে পারবে না কোনটা তার এক্সাক্ট মানে অ্যাকচুয়াল আয়তন। সেই জন্য এর নির্দিষ্ট কোনো আয়তন নেই। ওকে, গ্যাসীয় পদার্থের কণাগুলো কঠিন ও তরল পদার্থের চেয়ে অনেক বেশি দূরে দূরে অবস্থান করে, তাই এদের আন্তঃকণা আকর্ষণ বল খুবই কম। চাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক কমে যায়, আবার তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক বেড়ে যায়। তো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম, এগুলার কণাগুলো অনেক দূরে দূরে অবস্থান করে। ওকে, মানে একটার সাথে আরেকটার মধ্যে যথেষ্ট ফাঁকা স্থান থাকে, এবং এগুলা এলোমেলো ভাবে ছোটাছুটিও করতে পারে। তাছাড়া যখন চাপ প্রয়োগ করি আমরা, দেখো আমি প্রিভিয়াসলি দেখিয়েছিলাম, এই বড় পাত্রের গ্যাসটা দেখো, এই ছোটটার মধ্যে যখন 5 গ্রাম গ্যাস নিয়ে বড়টার মধ্যে নিল কি সেম 5 গ্রাম গ্যাসে থাকে, তাহলে বুঝতেই পারছো এখানে যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে কিন্তু অনেকটা পরিমাণ কম্প্রেস হবে এটা তাই না, মানে অনেক আয়তনের পরিবর্তন হয়ে যাবে। এখানে করলে হবে, কারণ ছোট একটা পাত্রের মধ্যে নিলেও কি 5 গ্রাম গ্যাস নিলেও পুরো পাত্র দখল করবে। তো গ্যাসকে যখন আমরা চাপ দিই তখন এটার কি আয়তনের যথেষ্ট পরিমাণ পরিবর্তন হয়, মানে আয়তন অনেকটা কমে যায়। পাশাপাশি বড় পাত্রের মধ্যে নিলে কি আয়তন বেড়েও যায়, মানে চাপ কমালে আয়তন বাড়ে, আর চাপ প্রয়োগ করলে মানে বেশি প্রেসার দিলে আয়তন অনেক কমে যায়। আর তাপ প্রয়োগ করলে যেহেতু এগুলো এমনিতেই ফাঁকা ফাঁকা থাকে, মানে ছোটাছুটি করতে থাকে, তাপ দিলে এগুলো ছোটাছুটির পরিমাণ আরো বেশি বেড়ে যায়। সো তাপ প্রয়োগ করলেও গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। তাছাড়া আর আকর্ষণের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এগুলোর মধ্যে কিন্তু আকর্ষণ বল খুবই কম, তো কঠিন তরলের চেয়ে অনেক কম, অথবা আকর্ষণ বল নেই বললেই চলে। আকর্ষণ বল না থাকার কারণে কি এগুলা একটা একটার থেকে এত দূরে অবস্থান করে, এবং কি আমরা যখন মানে দেখো না, যখন পানি বাষ্প হয় তখন কি উড়ে চলে যায় তাই না, আকর্ষণ বল কম হওয়ার কারণে কি এগুলা একটা একটাকে ছেড়ে মুক্তভাবে উড়ে চলে যায়। সো স্টুডেন্টস, আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা কণার গতিতত্ত্ব, কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস এখান থেকে স্টার্ট করব। সো তোমরা যারা এখন আমার ফেসবুক পেজে ফলো দাওনি, ফলো দিয়ে ফেলো, এবং যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই করে ফেলো। পাশাপাশি তোমরা আমার চাইলে আমার ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারো। সো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ।